আজকে প্রথম দিনে হচ্ছে আমরা ইয়েতে গেলাম না, ক্লাস 12 এর বা ক্লাস 11 এর যে থিওরি সেটার উপর গেলাম না। নেক্সট দিন আমরা 11 এর থিওরি আগে করে নেব, নিয়ে তারপরে আমরা কি বলে ওটা, এই যে গ্রাজুয়েশনের আমাদের এই সমস্ত জিনিসগুলো শুরু করব, মানে জিওমেট্রিটা শুরু করব। ওকে, তো সবার প্রথম দেখো আমাদের, আমি যে কথাটা বললাম, আমাদের 2D বা 2 ডাইমেনশনাল জিওমেট্রি সেকেন্ডেই সিলেবাসে যেটা লেখা রয়েছে, একটু আগে সিলেবাস যেটা ডিসকাশন করলাম সেখানে হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা আমাদের রয়েছে, এবং এখান থেকে শিওর শর্ট একটা কোয়েশ্চেন তুমি পাচ্ছই পাচ্ছ। ঠিক আছে, এখান থেকে একটা কোয়েশ্চেন তুমি পাচ্ছই, এবং এটা করতে গেলে আলাদা ক্লাস 11 বা 12 এর কোনো কনসেপ্টটা তেমন করে দরকার পড়ছে না। ঠিক আছে, আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি আজকে একটা চ্যাপ্টার উঠে যাবে পুরোটা। তো দেখো সবার প্রথম আমাদের এখানে বেশ কিছু জিনিস আমাদের মুখস্থ করতে হবে, ওয়ার্কিং রুলগুলো মুখস্থ করতে হবে। কি জিনিস? জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইজ কোনটা? এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটাকে বলা হয় কি? জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, তাই না? জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। কেন বলা হয় এটাকে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, কেউ বলতে পারছো? এটাকে কেন জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বলা হয়? কারণটা কি? এটা তো কারণ আছে, বলো। আমি আবার বলছি যে শিক্ষক হওয়ার যে পরীক্ষা, তাতে তুমি যে গ্র্যাজুয়েশন করেছো, তুমি এমএ বা এমএসসি করেছো, যাই করো না, সেখানে তোমার সার্টিফিকেটের ওপর কারোর কিন্তু সন্দেহ নেই, কেউ সন্দেহ করবে না। কিসের উপর সন্দেহ করবে? বা পরীক্ষাটায় কি চায়? চাই হচ্ছে যে তুমি জিনিসগুলো ডেপথে জানো কিনা, তোমার বেসিক ক্লিয়ার আছে কিনা সেটা জানতে চায়। কি বললাম বুঝতে পারলে? এবং ম্যাক্সিমাম মানুষজনদের বেসিকে ক্লিয়ার নেই, অনেক কঠিন কঠিন অঙ্ক পারছে কিন্তু বেসিক জিনিসটাই জানে না। এবং ইন্টারভিউতেও সেই রকমই জিনিস জিজ্ঞাসা করে, যে একদম বেসিক লেভেলের কোশ্চেন, একটা একদম সাদামাটা কোশ্চেন জিজ্ঞাসা করে, সেই জায়গায় তুমি পরিষ্কার থাকছো কিনা সেটাকে দেখতে হয়, মানে দেখে। বুঝতে পারছো কি বললাম? তো আলটিমেট ঘটনা হচ্ছে তোমাকে একটা জিনিস সম্বন্ধে ভালো করে জানতে হবে। আমাকে অনেকেই মেসেজ করেছে যে স্যার ইয়ে করেন, কি বলে, প্র্যাকটিস সেট দেন, শুধু আমি প্র্যাকটিস সেট নেবো, প্র্যাকটিস সেট কিনবো, আমার প্র্যাকটিস সেট কি হবে, হ্যাঁ না তা না, এই সমস্ত জিনিসপত্র। তো ঘটনা হচ্ছে যে কি, হ্যাঁ যাদের কনসেপ্ট 100% ক্লিয়ার আছে তাদের জন্য এখন প্র্যাকটিস সেট ঠিক আছে, কিন্তু যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, এবং 99.99% ওয়েস্ট বেঙ্গলের মানুষদেরই এখন সাবজেক্টের প্রতি ধ্যান ধারণা উঠে গেছে, সাবজেক্ট নিয়ে তারা কেউ নেই। কেন নেই? কারণ চাকরি বাকরি হয় না, সেই কারণে নেই, স্বাভাবিক ব্যাপার। তারা বুড়ো বয়স অব্দি বসে থাকবে নাকি? তো আলটিমেট ঘটনা হচ্ছে যে এখন আগে কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপচুয়াল কোয়েশ্চেন হবে, প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার হবে, তারপর আমি এমসিকিউ দেবো। আগে এমসিকিউ নিয়ে বসে পড়লে মেরম করে কোনো লাভ হবে না। ঠিক আছে, 2-4টে এমসিকিউ করে কিচ্ছু হবে না, আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই যে ইকুয়েশনটা ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx 2fyc, এই যে ইকুয়েশনটাকে কি বলা হয়? জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি বলা হয়। তার কারণ এই ইকুয়েশন থেকে যে কোনো কণিকের ইকুয়েশনকে আমরা তৈরি করতে পারি। কিরকম কণিকের ইকুয়েশন? এখান থেকে একটা সার্কেলকে আমরা তৈরি করতে পারি, একজোড়া সরল রেখাকে আমরা তৈরি করতে পারি, পেয়ার অফ স্ট্রেট লাইন যেটাকে বলছে, একটা ইলিপসকে আমরা তৈরি করতে পারি, একটা হাইপারবোলাকে আমরা তৈরি করতে পারি, একটা প্যারাবোলাকে আমরা তৈরি করতে পারি। তাহলে এই ইকুয়েশন থেকে সমস্ত 2Dর ক্ষেত্রে যে ইকুয়েশনগুলো, মানে কনিক সেকশনের কনিকের ইকুয়েশনগুলো, সেগুলো সব তৈরি হয়। সেই কারণে এটাকে কি বলা হচ্ছে? জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি তোমার বলা হচ্ছে। বুঝতে পারলে কি বলো? এইবার এখান থেকে আমরা দুটো জিনিসকে ধরে নেবো, একটা হচ্ছে ডেল্টা আর একটা হচ্ছে ডি। ডেল্টা সমান সমান কি? ডিটারমিনেন্ট অফ এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, বা তুমি এইটাও মনে রাখলে হবে, ডেল্টা ইজ ইকুয়াল টু এবিসি প্লাস 2fgh মাইনাস এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার। এই জিনিসটাকে তুমি মনে রাখো। তাহলে ডেল্টার মান হচ্ছে এইটা, এবং ডি হচ্ছে কি? এবি মাইনাস এইচ স্কোয়ার। কোন এবিসি এফ জি এইচ এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে এই জিনিসটা, এই যে এক্স স্কোয়ারের সঙ্গে যে সহগটা লেগে রয়েছে সেটা হচ্ছে এ, এক্স ওয়াই এর সঙ্গে যেটা লেগে রয়েছে 2 ইন্টু সেটাকে ভাগ করলে এটা এইচ, এই যে এখানে আসছে জি, এখানে আসছে এফ, এখানে আসছে সি, এইগুলোই সব। তাহলে যে ইকুয়েশনই তোমাকে দিক না কেন, সেইটাকে আগে এর সঙ্গে কম্পেয়ার করে নিতে হবে, কম্পেয়ার করে এ বি সি এফ জি এইচ এগুলো সব মান লিখে নিতে হবে, নিয়ে তারপরে আমরা চেক করব যে ওটা কিসের ইকুয়েশন। তাহলে এইখান থেকে দু রকমের অঙ্ক দেয়। কি কি রকম অঙ্ক? একটা ইকুয়েশন তোমাকে দিয়ে দিল, দিয়ে বললো যে এটা কিসের ইকুয়েশন, বলে 4টে অপশন দিয়ে দিল, পেয়ার অফ স্ট্রেট লাইন, সার্কেল, ইলিপস, প্যারাবোলা, এরকম 4টে অপশন দিয়ে দিল। তার মধ্যে তোমাকে টেস্ট করে বের করতে হবে এটা কিসের ইকুয়েশন। আর এক রকমের কোশ্চেন হয়, একটা ইকুয়েশন দিয়ে দিল, দিয়ে বললো এটাকে ক্যানোনিক্যাল ফর্মে প্রকাশ করো, রিডিউস ইনটু ক্যানোনিক্যাল ফর্ম।
ক্যানোনিক্যাল ফর্ম মানে কি, ওর আদর্শ রূপে প্রকাশ করার কথা বলেছে। যেমন আমরা প্যারাবোলার ইকুয়েশন কি জানি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, ঠিক কি না, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এটাই তো প্যারাবোলার ইকুয়েশন হয়। মানে হচ্ছে তোমার কি বলে ওটা, বাংলায় কি বলবো বলো, প্যারাবোলা মানে হচ্ছে তোমার অধিবৃত্ত, অধিবৃত্ত, একদম অধিবৃত্ত। তো অধিবৃত্তের ইকুয়েশন আমাদের এইটা বা এই ফরমেশনে প্রকাশ করতে হয়, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে এই যে ফরমেশনগুলোকে ক্যানোনিক্যাল ফর্ম বলে। সরলরেখার ক্যানোনিক্যাল ফর্ম কি, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে সরলরেখার স্ট্যান্ডার্ড ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্ম। তো এই ফরমেশনে তোমাকে আনার কথা বলে। তো যদি এই ফরমেশনে আনার কথা বলে অঙ্কটা লেন্দি হবে, যদি বলে শুধু টেস্ট করে বলে এটা কি ধরনের ইকুয়েশন, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে। তাহলে কি করে আমরা করব, আগে মুখস্থ রাখতে হবে। সবার প্রথম দেখো ডেল্টা সমান সমান যদি 0 হয়, এ পেয়ার অফ স্ট্রেট লাইন, মানে এই ইকুয়েশনটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, মানে দুটো স্ট্রেট লাইনকে প্রকাশ করবে কখন, যদি ডেল্টার মান 0 হয়। ডেল্টা মানে কি, ওই যে ডেল্টা যেটা দেখালাম সেটা abc প্লাস 2fgh মাইনাস af স্কয়ার মাইনাস bg স্কয়ার মাইনাস ch স্কয়ার। ডেল্টা যদি 0 হয় তাহলে সেটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে প্রকাশ করবে। এর মধ্যে কি, পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করেছে, এই ধরনের স্ট্রেট লাইনকে প্রকাশ করবে কখন, যদি ডেল এর মানও 0 হয় এবং ডি এর মান, ডি মানে কি ab মাইনাস h স্কয়ার, ডি এর মান নন 0 হয়, তাহলে সেটা কি করবে, একটা পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইনকে প্রকাশ করবে, ঠিক আছে। এইবার সেকেন্ড কি, এটা এই যে ইকুয়েশনটা সেটা কি, প্যারালাল স্ট্রেট লাইন অর কোইনসিডেন্ট, কোইনসিডেন্ট মানে সমাপাতিক, মানে একটার উপর আরেকটা পড়ে রয়েছে, অথবা প্যারালাল স্ট্রেট লাইনকে প্রকাশ করবে কখন, যদি ডেল এর মানও 0 হয়, ডি এর মানও 0 হয়। দেখো ডেল এর মান 0 হলে সেটা সরলরেখা হবে নিশ্চিত, কিন্তু ডেল এর মানও 0, ডি এর মানও যদি 0 হয় তাহলে সেটা প্যারালাল, ডেল এর মান 0, ডি এর মান নন 0 হলে সেটা ইন্টারসেক্টিং হয়ে যাচ্ছে। সার্কেল, একটা সার্কেলকে প্রকাশ করবে কখন, যদি এ আর বি সমান হয়ে যায়, এইচ ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়। এই যে এইখান থেকে এ আর বি হয়ে যায় সমান, আর হচ্ছে এইচ এর মান হয়ে যায় 0, তাহলে সেটা কি করবে বলে, একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করবে। একটা প্যারাবোলা বা একটা অধিবৃত্তকে রিপ্রেজেন্ট করবে কখন, যখন ডেল্টার মান 0 নন 0 হবে এবং ডি এর মান 0 হবে। এগুলোকে তোমাকে মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই, ঠিক কি না, এটাকে তোমাকে মুখস্থ রাখতে হবে। একটা ইলিপসকে প্রকাশ করবে কখন, যদি ডেল্টার মান নন 0 হয়, ডি এর মান গ্রেটার দ্যান 0 হয়, তবে একটা ইলিপসকে প্রকাশ করবে। এর মধ্যে আবার তিনটা পার্ট আছে। নন 0 মানে কি, গ্রেটার দ্যান 0, লেস দ্যান 0, যে কোনো কিছু হতে পারে। রিয়েল ইলিপ, বাস্তব ইলিপকে প্রকাশ করবে যদি ডেল্টার মান লেস দ্যান 0 হয়, ডি এর মান গ্রেটার দ্যান 0 হয়। ইমাজিনারি ইলিপকে প্রকাশ করবে যখন ডেল্টার মান গ্রেটার দ্যান 0, ডি এর মান গ্রেটার দ্যান 0। পয়েন্ট ইলিপ মানে বিন্দু উপবৃত্ত, সেটাকে প্রকাশ করবে কখন, ডেল্টার মান 0, ডি এর মান গ্রেটার দ্যান 0। হাইপারবোলাকে প্রকাশ করবে যদি ডেল্টা নট ইকুয়াল টু 0 হয়, ডি এর মান লেস দ্যান 0 হয়। আর একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাকে প্রকাশ করবে যদি a প্লাস b এর মান 0 হয়, ডেল্টা নন 0 হয়, ডি লেস দ্যান 0। তাহলে এইগুলোকে তোমাকে ফুল মুখস্থ রাখতে হবে। আমি এগুলো সব আমি এইটুকুনি তো বলিনি যে আমি কিভাবে পড়াবো সেটা আমি বলিনি। আমাদের সব এই যে যা যা পিডিএফ নোট এগুলো সব অ্যাপের মধ্যে আমি দিয়ে দেবো, এবং এই যে রেকর্ডিং, এই যে ক্লাসটা হচ্ছে এটা আমি রেকর্ড করছি, এটাকেও আমি কিন্তু টোটালটা তোমার হচ্ছে ইয়ের মধ্যে দিয়ে দেবো, চিন্তার কিছু কারণ নেই। বুঝতে পারলে কি বললাম? এই আচ্ছা, তাহলে তোমার হচ্ছে গিয়ে কি বলো, তোমার এটা পুরোটা হয়ে গেল আমাদের, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এখানকার ফর্মুলা। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের, চলো এক্সারসাইজে কিছু অঙ্ক দেখি, এক্সারসাইজে কিছু অঙ্ক দেখি, তারপরে পরীক্ষায় কি ধরনের অঙ্ক আছে সেগুলো আমরা দেখব। সবার প্রথম দেখো বলেছে ট্রান্সফর্ম দ্য ফর্ম ইন দ্য ক্যানোনিক্যাল ফর্ম, দ্য ইকুয়েশন ফলোইং ইকুয়েশন ইন দ্য ক্যানোনিক্যাল ফর্ম। একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, এটাকে ক্যানোনিক্যাল ফরমেশনে তোমাকে নিয়ে যেতে বলেছে। তাহলে কিরকম হবে, ক্যানোনিক্যাল ফরমেশনে যে নিয়ে যেতে বলেছে সেটা কিরকম হবে। প্রথম কথা হচ্ছে ক্যানোনিক্যাল ফরমেশন নিয়ে যেতে গেলে আমাকে তো বুঝতে হবে এটা কি ধরনের ইকুয়েশন। সেটাকে বুঝতে গেলে আমরা কি করলাম, এই যে এই ইকুয়েশনটাকে আমরা কার সঙ্গে কম্পেয়ার করলাম, এটা তো পরিষ্কার করে লিখে লিখে আমরা করেছি, পরীক্ষার সময় তো আর এত লিখতে হবে না। তো এইটাকে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করলাম। তুলনা করে আমরা কি কি পেলাম, a এটা, h এটা, b এটা, g এটা, f এটা, c এটা, সমস্ত কিছু পেয়ে গেলাম। এইবার আমরা ডেল্টার মান বের করলাম আর ডি এর মান বের করলাম, ঠিক আছে। ডেল্টার মান বের করেছি আর ডি এর মান বের করেছি। ডেল্টার মান দেখা গেল নন 0, ডি এর মান ইকুয়াল টু 0। ডেল্টার মান নন 0, ডি এর মান ইকুয়াল টু 0, তাহলে কি হয়ে যায় বলো, এই যে ডেল্টার মান নন 0, ডি এর মান ইকুয়াল টু 0। তার মানে এটা কি ধরনের ইলিপস হয়ে যায়, এটা এই কি ধরনের ইকুয়েশন হয়ে যায়, এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন হয়ে গেল, ঠিক কি না। তাহলে এইটুকুনিও কিন্তু কোশ্চেন দেয়,
একটা ইকুয়েশন দিয়ে বলো এটা কি ধরনের ইকুয়েশন তুমি বলো, বলে 4টা অপশন দিয়ে দিল। তাহলে আমরা শুধু ডেল্টার মান বের করব, ডি এর মান বের করব, গল্প শেষ। দেখি আমরা বুঝে যাবো, ওটা মুখস্থ রাখতে হবে। এরপরে যদি আমাদের যেমন এই অঙ্কটা বলেছে যে ক্যানোনিক্যাল ফরমেশনে নিয়ে আসো, ক্যানোনিক্যাল ফরমেশনে নিয়ে আসো, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড আকারে নিয়ে চলে যেতে হবে। কিরকম স্ট্যান্ডার্ড আকারে নিয়ে চলে যেতে হবে? এই যে ইকুয়েশনটাকে, সেই ইকুয়েশনটাকে এই ফরমেশনে আমি লিখলাম। দেখো প্রথমে যেটা ছিল, প্রথমে কি ছিল, এই যে এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার, তাহলে সেটাকে ভেঙে আমরা এটা লিখতেই পারি এক্স প্লাস 2y তার হোল স্কোয়ার মাইনাস এটা সমান সমান 0, এটা আমি লিখতেই পারি। এবার আমাদের কি করলাম, দুদিকে আমি কি করেছি, এইটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, গিয়ে দুদিকে একটা করে ল্যামডা যোগ করে দিলাম, দুদিকে একটা করে ল্যামডা যোগ করে দিলাম। তাহলে এইদিকে হঠাৎ করে ল্যামডা যোগ করলে ডান দিকের সঙ্গে তো আমার কম্পেয়ার করতে হবে, মেলাতে হবে। তো তাহলে এদিকে ল্যামডা যদি যোগ করি, তাহলে এইটা প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার, তাহলে কি কি এক্সট্রা দিয়েছি বলো তো? দেখো এইটাকে এ আর এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এইটার স্কোয়ারটা তো ছিলই এখানে, এক্সট্রা কি দিয়েছি 2ab, 2 ইন্টু এটা প্লাস বি স্কোয়ার মানে ল্যামডা স্কোয়ার, এই পার্টটা এক্সট্রা দিয়েছি, তার জন্য ডান দিকেও একটা ওই পার্ট দিয়ে দিলাম 2ab প্লাস বি ল্যামডা স্কোয়ার মানে 2 এটা ইন্টু ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার। তাহলে কেটে কুটে আগের লাইনের সঙ্গে মিলে গেল। এবার ডান দিকে বাদিকে যেটা আছে সেটা, এইটাকে এক্স কমন নিয়ে একটা করেছি, এইটাকে ওয়াই, তারপরে ওয়াই কমন নিয়ে করেছি, তারপরে কনস্ট্যান্ট পার্টটা করেছি, তাহলে 3টে পার্ট আমাদের হয়ে গেল। বুঝতে পারলে কি বললাম? যেখানে এইখানে বা ল্যামডাটাকে এমন ভাবে চুজ করতে হবে যাতে ল্যামডা এমন ভাবে চুজ করতে হবে যাতে এইখানে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বেরিয়েছে না, x প্লাস 2a প্লাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0। স্ট্রেট লাইনের ইকুয়েশন বা সরলরেখার ইকুয়েশন আমরা কি করে বুঝবো? এই যে x প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x এবং y বা শুধু x বা শুধু y এর কোনো লিনিয়ার ইকুয়েশন অর্থাৎ একঘাত সমীকরণ যদি থাকে, সেটাকেই আমরা সরলরেখার ইকুয়েশন বলতে পারি, ঠিক কি না? তাহলে এটা একঘাত আছে, আমাদের পাওয়ার 1 আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের কি বলো, এটা হয়ে গেল কি আমাদের সরলরেখার ইকুয়েশন। তাহলে এই যে একটা সরলরেখার ইকুয়েশন, আর এদিক থেকেও দেখো একটা সরলরেখার ইকুয়েশনই বেরিয়েছে, এ দেখো এক্স এর একঘাত আছে, এখানে ওয়াই এর একঘাত আছে, আর এই পুরোটা কনস্ট্যান্ট আছে। এইটা দেখে আবার ভেবো না দ্বিঘাত, এটা তো কনস্ট্যান্ট পার্ট। তাহলে এই লাইন ডেল্টা এমন ভাবে, এই সরি ল্যামডাকে এমন ভাবে ধরবো যাতে এই স্ট্রেট লাইন এবং এই স্ট্রেট লাইন রাইট অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে 90 ডিগ্রি কোণে যদি দুটো সরলরেখা থাকে, আমরা জানি তাদের প্রবণতা দুটোর গুণফল কি হয়, -1 হয়। এই কথাগুলো আজকে হয়তো অনেকের কাছে শুনতে একটু অডড লাগছে, প্রবণতা হঠাৎ করে চলে আসলো, স্লোপ বা নতি বা গ্রেডিয়েন্ট হঠাৎ করে চলে আসলো। আমি এর পরের ক্লাসটাই তোমাদের আগে জিওমেট্রির ক্ষেত্রে ইয়েটা বলে দেবো, মানে পুরো 11-এর থিওরিটা করিয়ে দেবো, একটা ক্লাসে করানোর চেষ্টা করবো, সেটা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা যা লাগে লাগুক, পুরোটাকে আমি করিয়ে দেবো। তাহলে এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো ফুল ক্লিয়ার হয়ে যাবে, ফুল থিওরি আমি একবার করে বুঝিয়ে দেবো, তারপর আমি নোটও দিয়ে দেবো। কারোর কাছে যদি 11-12 বই থাকে ভালো, যদি কারোর বই হাতের সামনে থাকে একটুখানি 11-এর বইটা খুলে জিওমেট্রি পার্টটা দেখে নিন। তাহলে আমি কি বললাম, দুটো লাইন যখন রাইট অ্যাঙ্গেলে থাকে তাহলে তাদের প্রবণতা দুটো বা গ্রেডিয়েন্ট দুটোর গুণফল হয় -1 ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে? তাহলে এইটার গ্রেডিয়েন্ট কি করে বের করে, -x এর সহগ বাই y এর সহগ। কি বললাম, -x এর সহগ, সহগ মানে কোএফিসিয়েন্ট, হ্যাঁ, -x এর সহগ বাই y এর সহগ। এই আমি বাংলায় লিখে দিচ্ছি মাঝে মাঝে, যদি কেউ থাকো একদম বাংলা বোঝো না, মানে ইংলিশ মিডিয়ামে পুরোটা একদম সহগ মানে বোঝো না, আমাকে বলো, আমি ইংলিশে লিখে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? -x এর সহগ বাই y এর সহগ, এটা করলে কি বেরোয় বলো, এটা করলে আমাদের বেরোয় হচ্ছে গিয়ে প্রবণতা বা গ্রেডিয়েন্ট, মানে m বেরোয়, m বা tan থিটা, মনে পড়ছে তো? তাহলে এটা যদি হয় -x এর সহগ বাই y এর সহগ, তাহলে এখানে -x এর সহগ কত 1 আর y এর সহগ কত 2, তাহলে প্রথমটার প্রবণতা এটা, একই রকম ভাবে সেকেন্ডটার প্রবণতা এটা, -x এর সহগ বাই y এর সহগ, এই দুটোর গুণফল কি হবে -1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলাম, করে বেরিয়ে গেল ল্যামডার মান 0, এখানে 0 নাও বেরোতে পারতো, 1 2 3 বেরোতেই পারতো। এই ল্যামডার মানটা কি করবো, এই ইকুয়েশনে গিয়ে বসিয়ে দেবো, এই ইকুয়েশনটা গিয়ে বসিয়ে দেবো, এই যে ইকুয়েশনটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তাহলে ল্যামডার মান 0 যেহেতু, এই দেখো ছোট হয়ে গেছে। এইবার আর কিছু কাজ নেই, এটাকে নতুন করে এবার লিখবো কিভাবে, নিচে রুট ওভার এই যে x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার লিখে দিলাম, এইখানে হোল স্কোয়ার দিলাম, আর এইখানে হোল স্কোয়ার দেওয়া মানে কি দুখানা লিখেছি, তাহলে একটা এখান থেকে কনস্ট্যান্ট যদি কোনো কমন যায় সেখানে একটা, আর এখানে একটা, এরকম ভাবে দুটো লিখে দিলাম। ওপর থেকে দেখো 10 কমন গেছে, 10 নিয়ে লিখলাম। তাহলে এইটাকেই আমরা এবার কি ধরবো, এইটাকেই ধরবো x বা y, কিছু একটা ধরবো, আমরা এইটাকে ধরে নিয়েছি y, আর এই পার্টটাকে ধরে নিয়েছি কি x, ঠিক আছে? এইটাকে ধরে নিয়েছি y, আর এই পার্টটাকে সরি এইটাকে ধরে নিয়েছি আমরা x, আর এইটাকে ধরে নিয়েছি আমরা y, বুঝতে পেরেছো? এটাকে ধরে নিয়েছি আমরা x, আর এইটাকে ধরে নিয়েছি আমরা y। তাহলে আমাদের ইকুয়েশনটা কিরকম ভাবে চলে আসলো, এই যে x স্কোয়ার, এই দেখো এটা ইকুয়েশন এসেছে, ঠিক আছে? যে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2√5 ইন্টু y,
2√5 কোথা থেকে আসলো, এই জায়গাটা ক্যালকুলেশন করে 2√5 হয়ে গেল, তাহলে আসলো তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এই ফরমেশনে এসছে। এইবার এখানে তুমি বলতে পারো যে স্যার আমি এটা তো করলাম, কিন্তু কিন্তু আমি কখন এটা এক্স ধরবো এইটাকে আর এইটাকে ওয়াই ধরবো আমি কি করে বুঝবো? আমরা তো এইরকম ফরমেশনও হতে পারে যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, এটাও তো হতে পারে। কি দেখে তাহলে বুঝবো? কি দেখে তাহলে বুঝবো? তাহলে এইটাকে বোঝার একটা কায়দা আছে, এইটাকে বোঝার একটা কায়দা আছে। 1 মিনিট দ্বারা আমি বলছি, এইখানে একটা নোট বলে লিখে নিতে পারো, বলে দিচ্ছি। এইখানে অ্যাকচুয়ালি কি হয় দেখো, ভালো করে বুঝে নাও যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এই প্যাটার্নে হবে কখন? যখন সমীকরণে এক্স ওয়াই এর সহগ লেস দেন 0 হবে, মানে এক্স ওয়াই এর আগে নেগেটিভ থাকবে। আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এই প্যাটার্নে হবে যখন এক্স ওয়াই এর সহগ গ্রেটার দেন 0। তাহলে দেখো আমরা কি ফরমেশনে পেয়েছি, এই যে ইকুয়েশনটা দিয়েছিল, কি ইকুয়েশন? এক্স ওয়াই এর আগে কি ছিল? পজিটিভ। এক্স ওয়াই এর আগে কি ছিল? পজিটিভ ছিল, তাই তো? তাহলে এক্স ওয়াই এর আগে পজিটিভ থাকলে কি হয়? এক্স ওয়াই এর আগে পজিটিভ থাকলে এই ফরমেশন হয়, দ্যাট ইজ এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। এই দেখো এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay ফরমেশন চলে আসছে। যদি এক্স ওয়াই এর আগে নেগেটিভ আসতো, মানে এক্স ওয়াই এর আগে নেগেটিভ মানে এখানে অ্যাকচুয়ালি a মাইনাস b তার হোল স্কয়ার হতো, তাই তো? এক্স ওয়াই এর আগে যদি নেগেটিভ আসতো, এই যে এই জায়গায় যদি নেগেটিভ থাকতো, তখন কোন ফরমেশন আসতো? তখন হচ্ছে কি এই ফরমেশন আসতো, এই ফরমেশন আসতো। তাহলে পরীক্ষার সময় তোমাকে এরকমও প্রশ্ন দিতে পারে, পরীক্ষার সময় এরকম প্রশ্ন দিতে পারে যে এইরকম একটা ইকুয়েশন লিখে তোমাকে বললো যে এটা কি ধরনের প্যারাবোলার সমীকরণ, বলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, কার সমীকরণ? আরো দেখা গেল একটা বৃত্তের সমীকরণ লিখে দিল, একটা অন্য কিছু সমীকরণ লিখে দিল, কোন কোন আকারের সমীকরণ হবে? তাহলে তুমি দেখে পরিষ্কার করে কিন্তু বলতে পারো এই দুটোর মধ্যে কোনটা হবে। ঠিক আছে? তাহলে আমি কি বললাম, এই দুটোর মধ্যে যদি এক্স ওয়াই এর আগে পজিটিভ থাকে তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা হয়, এক্স ওয়াই এর আগে নেগেটিভ থাকলে এই পোরশনটা হয়। দেখো তাহলে একটা প্যারাবোলার ইকুয়েশনকে কি করে ক্যানোনিক্যাল ফর্মে প্রকাশ করে, এর মধ্যে কোনো সমস্যা আছে? থাকলে আমাকে বলো, বলো বলো, মুখ খোলো, চুপচাপ বসে থাকলে হবে না, এই সমস্ত ক্লাস চুপচাপ বসে থাকার না। বুঝতে পারলেও বলো, না পারলেও বলো। ব্যাস, আচ্ছা। এই যে সঙ্গীতা জয়েন হলো না? না বললো ওর জ্বর এসছে। জ্বর তো আমারও এসছে, আমি না এই ক্লাসটা দুদিন আগে শুরু করতাম, আমি দুদিন পড়েছিলাম বিছনায়। আমি জিজ্ঞেস করেছিলাম ওখানে। বুঝলাম। আচ্ছা দেখো, তাহলে এরপরে আমাদের কি আছে বলো? সেকেন্ডটা আমাদের কি আছে? এই যে একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটাকেও বলেছে কি ধরনের ইকুয়েশন আমরা নিয়ে আসি, আর সবকটা টাইপ এক এক করে আজকে দেখে নেব। ঠিক আছে, সবকটা টাইপ এক এক করে আমরা দেখে নেব। তাহলে এই ইকুয়েশনটাকে আমাদের কি ইকুয়েশন বলা হবে? তাহলে প্রথমে একই রকম ভাবে কম্পারিজন করলাম, কম্পারিজন করে আমরা দেখলাম যে ডেল্টার ডি এর মান গ্রেটার দেন 0 বেরোচ্ছে আর ডেল্টার মান নট ইকুয়াল টু 0 বেরোচ্ছে, তাই তো? তাহলে এইটা কি ধরনের ইকুয়েশন হবে? এটা একটা ইলিপসের ইকুয়েশন হবে, ইলিপসের ইকুয়েশন। তাহলে ইলিপসের ক্যানোনিক্যাল ফর্মে এক একটার ক্যানোনিক্যাল ফর্মে প্রকাশ করা এক এক রকম ভাবে হয়। প্রথমটা যেরকম বলে দিলাম প্যারাবোলার ক্ষেত্রে ওই রকম ভাবে নিয়ে যেতে হয়। ইলিপসের ক্ষেত্রে কি হয়? ইলিপসের ক্ষেত্রে আমাদের রোটেশন আর দুটোই করাতে হয়। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি করতে হবে? এই সেন্টারটাকে একটা জায়গায় নিয়ে আসলাম। দেখো এই পোর্শনটা করার আগে আমার কি করা উচিত ছিল বলো তো? ওই ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস, এটা ফার্স্ট চ্যাপ্টার ছিল, এটাকে করিয়ে নেওয়া উচিত ছিল। আজকে প্রথম ক্লাস বলে অনেকে ডেমো হিসাবেও থাকতে চাইছে, বা এটাকে আমি দিয়ে দেবো ডেমো হিসাবে, তো সেই কারণে আমি এই চ্যাপ্টারটা একবারে নিয়ে নিয়েছি। তো তোমার হচ্ছে কি বলে, ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস করলে তুমি এই জায়গাটা আরো পরিষ্কার হতো। এখন শুধুমাত্র একটুখানি জেনে রাখো তাহলেই হয়ে যাবে যে প্রথমে আমাদের অরিজিনটাকে শিফট করতে হবে, এখানে রিজিড বডি মোশন করাতে হবে, মানে অরিজিনকেও শিফট করাতে হবে, যে অরিজিনটাকেও শিফট করে এরকম জায়গায় নিয়ে যেতে হবে, আবার এরকম রোটেটও করিয়ে দিতে হবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেশনও করাতে হবে। তাহলে কি হয়ে গেল, কি করে রোটেট হয়, কি করে ইয়ে হয়, আমি এটা নেক্সট ক্লাসে বলে দেবো। নেক্সট ক্লাস আমরা জিওমেট্রি একদম প্রথম থেকে শুরু করব, ক্লাস 11 এর জিওমেট্রি প্রথমে করব থিওরি,
তারপরে একদম ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস থেকে আসবে যদি টাইম থাকে, বা নেক্সট ক্লাসে ট্রান্সফরমেশন হবে। তাহলে আমি কি বললাম বলো, তাহলে সেন্টারটাকে কোথায় নিয়ে যেতে হবে, সেন্টারটাকে আলফা বিটাতে আমরা নিয়ে চলে গেছি, ঠিক আছে। ট্রান্সফর্মিং দ্য অরিজিন টু পয়েন্ট আলফা কমা বিটা, চেঞ্জিং দ্য ডিরেকশন অফ অ্যাক্সিস, অ্যাক্সিসের ডিরেকশন করে এক্স ড্যাশ ওয়াই ড্যাশে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাদের ট্রান্সলেশন হলো, যদি মূল বিন্দুর স্থান পরিবর্তন করি তাকে কি বলা হয়, এই যে মূল বিন্দু আগে ধরো ছিল 0 0, এখন ধরো এইখানে চলে গেছে, এটা আলফা বিটা হয়ে গেছে, তাহলে এইটার নাম হচ্ছে ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশনের সূত্র কি, x ইজ ইকাল টু এক্স ড্যাশ প্লাস আলফা, y ইজ ইকাল টু ওয়াই ড্যাশ প্লাস বিটা। এটা কোথা থেকে পাই, ওই চ্যাপ্টার থেকে পাই, ঠিক আছে। পরের দিন ওই চ্যাপ্টার করলে এটা আরো সরগর হয়ে যাবে। তাহলে সমস্ত x এর জায়গায় এক্স ড্যাশ প্লাস আলফা এবং y এর জায়গায় ওয়াই ড্যাশ প্লাস বিটা বসিয়ে দেওয়া আছে, বসিয়ে ক্যালকুলেশন করেছি, আগে সেকেন্ড ডিগ্রি টার্মগুলো, তারপরে একঘাতগুলো, তারপরে কনস্ট্যান্টগুলো নিয়ে এসেছি, ইজ ইকাল টু 0 হয়ে গেল। তাহলে 1 নাম্বার দিয়ে রাখলাম। এখন অরিজিনটাকে এমন ভাবে শিফট করাতে হবে যাতে যাতে একঘাত টার্মগুলো 0 হয়ে যায়, একঘাত টার্ম এইটা আর এটা 0 হয়ে যায়। তাহলে এটা 0 করতে গেলে নিশ্চয়ই আমরা অ্যাক্সিসকে 0 করতে পারবো না, কাকে 0 করবো, এই সহগগুলোকে 0 করবো, তার মানে এই সহগ 0, এই সহগ 0। এখান থেকে ক্যালকুলেশন করে একটা আলফা এবং বিটার মান বের করেছি, এই যে আলফা বিটার মান কি বেরোলো, 1 1 বেরিয়েছে, আলফা বিটার মান 1 1। তাহলে সেই 1 1 যে মানটা বেরিয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে একটা ইকুয়েশন, এই যে ছোট ইকুয়েশন বেরিয়ে গেছে। এখন আমাদের দ্বিঘাত সমীকরণ আছে, তাহলে দ্বিঘাত সমীকরণ দেখো, মনে করে দেখো, ইলিপসের সমীকরণের মধ্যে কি থাকে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এই টাইপের ইলিপসের সমীকরণ হয় না। তাহলে এই টাইপের ইলিপসের সমীকরণ হতে গেলে এখানে কি এক্স ইন্টু ওয়াই ঘটিত কোনো পদ থাকে, থাকে না। তাহলে এই এক্স ওয়াইটাকে তাড়াতে হবে কি না, এই এক্স ওয়াইটাকে তাড়াতে গেলে আমরা কি করব, এই এক্স ওয়াইটাকে তাড়াতে গেলে আমরা একটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবো, একটা থিটা কোণে ঘুরিয়ে দেবো, তার মানে এই যে এইরকম ভাবে ঘুরিয়ে দেবো, আলটিমেট এরকম যদি থাকে একটা থিটা কোণে আমরা ঘুরিয়ে দেবো এটা। তাহলে এখান থেকে একটা কনক্লুশন তুমি করতে পারো যে ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ করতে গেলে ট্রান্সলেশন করতে হয়। এই যে কথাগুলো বলছি পরে আবার ভিডিওটা শুনে হোক বা যেভাবে হোক লিখে রাখতে হবে, এই জিনিস এই ছোট ছোট জায়গাগুলো থেকে কোশ্চেন হয়। কিন্তু ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ করতে গেলে, এই যে ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ করেছিলাম, তাহলে ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ করতে গেলে আমাদের কি করতে হয়, ট্রান্সলেশন করতে হয়। ট্রান্সলেশন মানে শুধু অরিজিনের স্থানান্তর করতে হয়। আর সেকেন্ড ডিগ্রি টার্ম রিমুভ করতে গেলে আমাদের কি করতে হয়, আমাদের রোটেশন করাতে হয়, এই যে রোটেশন করাতে হয়, ঠিক আছে। সেকেন্ড ডিগ্রি টার্ম রিমুভ করতে গেলে আমাদের রোটেশন করাতে হয়, বুঝতে পারলে, এই যে এটা সেকেন্ড ডিগ্রি টার্ম, বুঝতে পেরেছো। এই তাহলে এই সমস্ত কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে নেক্সট দিন আমি প্রথম থেকে শুরু করবো যেহেতু, সেই জন্য, ঠিক আছে। তাহলে রোটেশনের ফর্মুলা কি, এই যে এক্স ইজ ইকাল টু এক্স কস থিটা, মানে এরকম, এটা ক্যাপিটাল এক্স লিখেছে আর ওইটা কিন্তু স্মল এক্স ছিল, তাহলে এক্স সমান সমান ক্যাপিটাল এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই ইজ ইকুয়াল টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। বুঝতে পারলে কি বললাম, এই এটা হচ্ছে ফর্মুলা। মান বসিয়ে দিলাম, সব সব মান ফান বসানোর পরে এবার আমাদের কি হয়ে গেল বলো, এবার আমাদের যেটা হয়ে গেল সেটা হচ্ছে এই যে এই প্যাটার্ন পুরোপুরি, ঠিক আছে। এই প্যাটার্ন চলে আসলো। এবার সব ক্যালকুলেশন করে আমাদের দেখো এই এক্স ওয়াই এর সঙ্গে যে সহগটা এটাকে 0 বানাতে হবে, এটা সমান সমান 0, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে থিটার মান বেরোলো π/4, সমস্ত জায়গায় থিটার মান π/4 বসিয়ে দিলে আমাদের এই সমীকরণটা বেরিয়ে গেছে। সেখান থেকে আমি এই যে আকারে নিয়ে চলে আসলাম, ব্যাস। দেখো বুঝতে পারলে কিনা পুরো ব্যাপারটা। তাহলে এখানে দুটো ট্রান্সফরমেশন একসাথে করা হয়েছে, প্রথমে হচ্ছে একঘাতটাকে তাড়ালাম, তারপরে দ্বিঘাতটাকে তাড়ালাম। বলো এবার। স্যার এই অঙ্কটা পরীক্ষা করতে গেলে একদিন টাইম শেষ করে যাবে। তুমি বলছো যে এই অঙ্কগুলো পরীক্ষায় দিলে পরে করতে করতে টাইম চলে যাবে, তাই তো। তো ঘটনা হচ্ছে আমি প্রথমেই বলেছি যে যখন সিলেবাস ডিসকাস করলাম দু রকমের প্রশ্ন হতে পারে। যদি এখান থেকে শর্টকাটের প্রশ্ন আসে তাহলে তোমার কিরকম আসবে, তাহলে হচ্ছে আসবে শুধুমাত্র ইকুয়েশনটা দিয়ে বলবে যে তুমি এটা কি ধরনের কণিক বের করো। যদি ওরা চায় যে লেন্দি কোশ্চেন হবে, যদি ওরা চায় লেন্দি কোশ্চেন হবে, তাহলে কিন্তু তোমাকে এইরকমই কোশ্চেন দেবে, ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে আসো। আর এটাকে চোখে দেখে তুমি কিন্তু কিছু করতে পারবে না শর্টকাটে। আমার কথা বুঝতে পারলে কি বললাম, চোখে দেখে শর্টকাটে কিন্তু হবে না। এবং লেন্দি কোশ্চেন আসলে সবাই সেটাকে সাফার করবে, সেটা তো তুমি একা করছো না বা আমি একা করছি না, বুঝতে পারছো কি বললাম। তুই জানো কিনা জানি না, 2007 সাল 8 সাল নাগাদ, হ্যাঁ 2006-7 সাল নাগাদ, ঠিক মনে নেই, এক বছর অঙ্ক আর ভূগোলের কোশ্চেন এত কঠিন এসেছিল, লোকে 18 পেয়ে চাকরি পেয়েছে, সবাই বেরিয়ে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিল, কি কিছুই লিখতে পারিনি। এবং দেখা গেল যে যারা 17-18 করে নাম্বার পেয়েছে তাদের র্যাঙ্ক সব প্রথম দিকে এসছে। বুঝতে পেরেছো কি বললাম। তো এরকম ভাবার কোনো কারণ নেই যে প্রশ্ন এত বড় কোশ্চেন দেবে না বা কিছু, সেরকম কোনো কারণ নেই। এটা কিন্তু এসএলএসটির পরীক্ষা, এটা নর্মাল কম্পিটিটিভ লেভেল এক্সাম না। এখানে কিন্তু লেন্দি কোশ্চেনও আসে, এমসিকিউতেই লেন্দি কোশ্চেনও দিয়ে দেয়, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। আচ্ছা,
এরপরে আমাদের কি আছে, এই যে এই ইকুয়েশনটা দিয়েছে, একই রকম ভাবে ইকুয়েশন দিয়েছে দেখো। আমাদের প্যারাবোলা আর হাইপারবোলা পুরো সেম, ঠিক আছে, প্যারাবোলা আর হাইপারবোলা, এটা দেখো একটা হাইপারবোলাকে রিপ্রেজেন্ট করছে, আমরা টেস্ট করে দেখলাম, যদি এইটুকুনি অঙ্ক থাকে তো সোজা। তাহলে হাইপারবোলাকে টেস্ট করে দেখলাম, হাইপারবোলাকে টেস্ট করলে পুরো সেম যেরকম প্যারাবোলা হলো পুরো সেম প্রসিডিওর আমরা করে যাব, করে গিয়ে লাস্টে এই বেরিয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার ইজিক্যাল টু 1, মানে একটা হাইপারবোলার ইকুয়েশন বেরিয়ে যাবে। ঠিক আছে, এটাই ক্যানোনিক্যাল ফর্ম হয়ে গেল। এবার এটা দেখো, এই যে এইখানে বলেছে যে এটা এটা আছে, এটাকে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে চলে যাও। তাহলে ক্যানোনিক্যাল ফর্মে যদি তুমি নিয়ে যাও তাহলে এখান থেকে কি হয়ে যাবে বলো, ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে গেলে ক্যানোনিক্যাল ফর্ম আমাদের এইরকম টাইপের আছে। তাহলে এখান থেকে দেখা গেল যে ডেল্টাও জিরো ডিও জিরো, ডেল্টা জি জিরো মানে কি, এটা হচ্ছে একটা প্যারালাল অর কোইন্সিডেন্ট স্ট্রেট লাইনকে প্রকাশ করছে, দুখানা এক জোড়া পেয়ার অফ। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কগুলো কি করতে হবে, শুধুমাত্র এখানে ট্রান্সলেশন ঘটিয়ে দাও হয়ে যাবে, মানে এক্স ইজিক্যাল টু এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই ইজিক্যাল টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, বসিয়ে দাও বসিয়ে দাও বসিয়ে দিয়ে পুরো ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে আমরা কি কি করতে পারি, ক্যালকুলেশন করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সরলরেখার ক্ষেত্রে কি হয়, এই ধরনের টার্মগুলো কিচ্ছু থাকে না, এই যে এই ধরনের টার্মগুলো থাকে না, এইগুলোকে তাহলে জিরো করতে হবে এক এক করে। তাহলে প্রথমে এইটাকে জিরো করবো, cos 2 থিটা ইকুয়াল টু জিরো করে দেবো, সেখান থেকে থিটার মান পেলাম, সেই থিটার মানটা সব জায়গায় ধরে বসিয়ে দেবো, এইগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, অটোমেটিক ডিলিট হয়ে এইটুকুনি পার্ট পড়ে থাকবে। এই যে যা যা ডিলিট হয়ে গেছে, অটোমেটিক এইটুকুনি পার্ট পড়ে আছে, সেখান থেকে একটা কিছু স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে এটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাহলে এখান থেকে দুটো লাইন এটাকে চলে আসলো, দুটো লাইন চলে এসছে, এবং √2x দুটোর ক্ষেত্রে কমন, তার মানে আমরা কি বলতে পারি, দুটো প্যারালাল লাইনকে প্রকাশ করছে। বুঝতে পারলে কি বললাম? তাহলে স্ট্রেট লাইনের ক্ষেত্রেও আমরা কি করব, আমরা শুধু রোটেশন করে দিলেই অঙ্ক শেষ। এবার এই অঙ্কটা এই যে এই জায়গাটাই তাড়াতাড়ি হয়ে গেছে, এই জায়গাটা তাড়াতাড়ি সরাসরি মান চলে এসছে, সব অঙ্কে আবার এই জায়গাটা সরাসরি মান আসতে চায় না, এই জায়গাটা আবার ক্যালকুলেশন করে আনতে। এবারে এক্সামিনার যদি চাই তোমাকে লেন্থি অঙ্ক দেবে, কিছু করার নেই, হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়। এইবার আমরা দুই একটা অঙ্ক করি, দেখি পরীক্ষায় এসছে, মানে পরীক্ষায় আসে এরকম টাইপের একটা দুটো অঙ্ক আমরা করি। দেখো একটা কোশ্চেন আমরা করি, দাঁড়াও, কাজ করি। একটা কোশ্চেন করো দেখি, বলেছে যে দ্য ইকুয়েশন x স্কোয়ার প্লাস 4xy প্লাস y স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস c ইজ ইকাল টু 0 represent pair of straight lines when c is equal to 3, c is equal to minus 37 by 3, c is equal to minus 16 by 3, c is equal to minus 17 by 2 করে বলো দেখি। এটা কি হবে, বলেছে ওই যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে ওইটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে প্রকাশ করছে, তাহলে সি এর মান কত।
আগে বলো তো পেয়ার অফ স্ট্রেট লাইন করতে গেলে ডেল্টার মান কি হতে হয়? 0 হতে হবে স্যার। ব্যাস, তাহলে ডেল্টার মান যদি 0 হতে হয় সেখান থেকে করো। পারবো স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি টাইম দিচ্ছি, করো। -37/3 ডি অপশনটা স্যার। -37/3 বললো, বাকিটা বলো দেখি। দাদা -37/3। তাহলে দেখি একবার আমি করেই দেখি। -37/3ই হবে, ওটাই অ্যান্সার রয়েছে। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমি কি করতে পারি, এই সমীকরণটাকে আমি কার সঙ্গে তুলনা করব? ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস, একদম। তাহলে এইটা একদম এটা হবে। তাহলে তাহলে এখান থেকে কি হয়ে যাবে বলো, এটার সঙ্গে তুলনা করলে a সমান সমান আমি কত পাচ্ছি? 1 পাচ্ছি। h সমান সমান কি পাচ্ছি? 2 × 2 দ্যাট ইজ 2 পাচ্ছি। ঠিক আছে, b সমান সমান কি পাচ্ছি? 1 পাচ্ছি। তারপর হচ্ছে গিয়ে g সমান সমান কি পাচ্ছি বলো? 2gx, তার মানে হচ্ছে -3 পাচ্ছি, তাই তো। f সমান সমান আমি কি পাচ্ছি? 2 পাচ্ছি। আর হচ্ছে কি c আছে, c এর মতো। তার মানে আমরা জানি যে পেয়ার অফ স্ট্রেট লাইন হবে যদি কিনা ডেল্টা ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে এবার ডেল্টা ইজ ইকুয়াল টু 0 মানে কি? a b c প্লাস 2fgh মাইনাস af² মাইনাস bg² মাইনাস ch² ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে মান বসাও, a b c, তার মানে খালি c থাকবে, প্লাস 2fgh, fg মানে -6 -12, তার মানে হচ্ছে -12, আর এখানে -24 হয়ে যাবে নাকি? তাহলে হচ্ছে কি -af² -4 bg² কত হয় বলো? b আর এখানে হচ্ছে g², তাহলে হচ্ছে -9 মাইনাস ch² 2² মানে হচ্ছে 4 -4c ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে ওই দিক থেকে হচ্ছে গিয়ে কত হয়ে যাচ্ছে বলো? এখান থেকে হচ্ছে -3c, তাহলে ওদিক গেলে 3c ইজ ইকুয়াল টু 24 28 37 নাকি? তাহলে -37 হয়ে যাচ্ছে। তাহলে c ইজ ইকুয়াল টু -37/, হয়ে যাচ্ছে আনসার, আর কিছু নেই। বুঝতে পারলে কি বললাম? চলো পরের আরেকটা অঙ্ক করতে দিয়ে দেখি।
বলেছে দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার প্লাস 4x প্লাস 12y প্লাস 4 ইজ ইকাল টু 0 represent a pair of perpendicular straight line coincident straight line distinct straight line straight lines at an angle pi by 3 বড় দেখে এটা কি হয় হ্যাঁ মনে হচ্ছে কোইন্সিডেন্সিয়াল লাইন হবে। কোইন্সিডেন্ট মনে হচ্ছে কারণ দেখুন প্রথমটা x প্লাস 3y দ্বারা হোল স্কয়ার হয়ে যাচ্ছে আর 4 কমন নিলে x প্লাস 3y কমন চলে আসছে। একদম একদম হেভি কথা বলেছো একদম ঠিকঠাক বলেছো তাহলে এইখান থেকে একদম ঠিকঠাক আছে তো ঘটনা হচ্ছে এটা তো স্ট্রেট লাইন হবে কারণ সবকটা স্ট্রেট লাইন আছে এই নিয়ে কোনো সন্দেহই নেই তাহলে এবার এইখান থেকে এইটাকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে কি করে এক্স প্লাস 3y তার হোল স্কোয়ার আছে আর এইখান থেকে এইটা কি কমন নিলে এটা 4 কমন নিলে এক্স প্লাস 3y হয়ে যাচ্ছে প্লাস 4 ইজ ইকাল টু 0 তাই না তাহলে আলটিমেট এইটাকে যদি তুমি এই রকমটা ভাবো এটাকে যদি তুমি কিছু একটা ধরে নাও এ তার মানে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 ইজ ইকাল টু 0 তাহলে আবার এইটাকে কি লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তার মানে a প্লাস 2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 এই ফরমেশন হয় এর মানটা বসালে x প্লাস 3y প্লাস 2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 এই ফরমেশনে আসছে তাহলে এই ফরমেশন মানে কি এই ফরমেশন মানে হচ্ছে দুখানা একই রকমের স্ট্রেট লাইন দুটো একই রকমের স্ট্রেট লাইন মানে কি কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে ব্যাস একদম দেখো চোখ কান খোলা রাখলেই হয়ে যাচ্ছে খুব একটা কঠিন কিছুই না বুঝতে পারলে সবাই না বুঝতে পারলে বলো আমি আবার বলছি আরেকটা অঙ্ক লেখো দেখি এখান থেকে আসা বলেছে তবে আমার না কেন জানি না বারবার মনে হচ্ছে এতদিন তো পরীক্ষা হয়নি এই বছর না কোয়েশ্চেন লেন্দি করবে ঠিক আছে কোয়েশ্চেন কঠিন ওই নিটের মতো এবার গল্প করে দেবে নিটে যেরকম করে দিয়েছে ফিজিক্সে আইআইটি লেভেলের কিছু কোয়েশ্চেন ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ এখানেও লেন্দি কিছু কোয়েশ্চেন করে বসে থাকবে the equation फोर एक्स स्क्वायर प्लस 12xy प्लस 9y स्क्वायर माइनस 6x माइनस 9y प्लस 2 is equal to 0 represents a বলেছে একটা অপশন দিয়েছে pair of intersecting straight line pair of at an angle pi by 4 perpendicular straight line parallel straight lines প্যারালাল লাইন হবে। প্যারালাল হবে কি কি করে বুঝতে পারলে
দেখুন 2x প্লাস 3y টা হোল স্কয়ার চলে আসছে, আর ওই দুটোতে 3 কমন থেকেই 2x প্লাস 3y চলে আসছে। আচ্ছা, এই অঙ্কটাই যদি আরেকটা অপশন দিত যে পেয়ার অফ কোইন্সিডেন্ট, যদি ওই অপশনটা থাকতো তখন 2x প্লাস 3y টাকে a ধরে নিলে মিডিলটা ফ্যাক্টর চলে আসছে, দিয়ে কনস্ট্যান্ট মানটা আলাদা আসছে। একদম 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 ঠিক বলেছো, ঠিক বলেছো। তো এটা কিন্তু কোইন্সিডেন্ট থাকলেও কোইন্সিডেন্ট হতো না, প্যারালালি হতো। কেন প্যারালাল হতো তাও একবার দেখে নিই। তাহলে এই প্রথম পার্টটা, এইটাকে আমরা কি লিখতে পারি, 2x প্লাস 3y তার হোল স্কোয়ার আছে, তাই না? তারপরটাকে মাইনাস, তুমি হচ্ছে গিয়ে 2 কমন নিলে, এই সরি 3 কমন নিলে 2x প্লাস 3y চলে আসছে, প্লাস 2 ইজ ইকাল টু 0। তাহলে এই পার্টটাকে যদি a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইজ ইকাল টু 0 করো, মিডল টার্ম করলে কি আসছে বলো তো? এখান থেকে মিডল টার্ম করলে আমাদের আসছে a a মাইনাস 2 a মাইনাস, একদম 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 ইজ ইকাল টু 0 এরকম আসছে। তার মানে হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 1 ইন্টু 2x প্লাস 3y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এই জিনিসটা চলে আসলো। তাহলে এটা থেকে কি বুঝতে পারছি, x এর সব y এর সব পুরো সেম আছে। সেম না থাকলেও যদি অনুপাতটাও সেম থাকে তাও তারা প্যারালাল হয়ে যাবে, ঠিক কি না? শুধুমাত্র এই দুটো পার্ট আলাদা, সেই জন্য কোইন্সিডেন্ট হলো না, দ্যাট ইজ প্যারালাল স্ট্রেট লাইন হয়ে গেল, পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন। ঠিক আছে, আর একটা এই ধরনের অঙ্ক করো। এইটা দিয়ে বলেছে এটা রিপ্রেজেন্ট করবে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, ঠিক আছে? এটা কি রিপ্রেজেন্ট করবে, পেয়ার অফ স্ট্রেট লাইন বলে চারটে অপশন দিয়ে দিয়েছে। যদি ল্যামডার মান -2/5 হয়, ল্যামডার মান -3/7 হয়, ল্যামডার মান -1/7 হয়, ল্যামডার মান -12 হয়। বলো। বলো এটা কি হয়। তো বিশাল ক্যালকুলেশন আসছে। বড় আসছে। এটা একটু বড়ই আসবে, এই 31-32 আছে না। তাহলে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন হলে মানে ডেল্টা ইজ ইকুয়াল টু 0 হয়, তাই তো? ডেল্টার মানটা কত? তার মানে এ বি সি প্লাস 2FGH মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে সেটার থেকে ক্যালকুলেশন করলে এক এক করে মান বসাবো।
-12 আসবে কি? হ্যাঁ -12 আছে উত্তর। তাহলে এর মান এখান থেকে কত হয়েছে 6, সব মানগুলো বসিয়ে দাও। বি এর মান হচ্ছে ল্যামডা, সি এর মান হচ্ছে -20, তাই তো, প্লাস 2 এফ জি। এইচ এফ এর মান কত বলো দেখি এখানে, এই যে -31/2 আসবে ক্যালকুলেশন করলে, মানে 2 × 31/2 ইন্টু এটা ইন্টু হাফ এইটাই ক্যালকুলেশন করলে আমাদের ল্যামডার মান হচ্ছে, আমি একবার লিখে দেবো, ক্যালকুলেশন করলাম না, এটা অ্যান্সার এটা আছে। এটা একটু বড় হবে, 31 স্কোয়ার ফর একটু করতে হবে, তো এটা ক্যালকুলেশনটা একটু বড় হবে। এই যা, তাহলে আলটিমেট কি হয়ে গেল, আলটিমেট আমাদের এই চ্যাপ্টার থেকে কোন ধরনের কোশ্চেন আসবে সেটা আমরা বুঝতে পারলে কি বলে, এরপরে তো আমি প্র্যাকটিস দেবই এটার থেকে। তাহলে এখান থেকে আমাদের মূলত কি করতে হবে, ডেল্টার মান এবং ডি এর মানের উপর নির্ভর করে কি কি জিনিস হয় সেগুলো আমাদের মুখস্থ করতে হবে। তারপরে দুটো টাইপই এখান থেকে আসে, একটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে আসো, সেই টাইপের অঙ্ক তুলনামূলক আসার চান্স কম, যদি লেন্দি কোশ্চেন হয় দিয়ে দেবে, কোনো সমস্যা নেই, আমাদের পড়ে যেতে হবে। তার মধ্যে ইলিপস আর প্যারাবোলা, হাইপারবোলা একই রকম, প্যারাবোলাটা আরেক রকম, পেয়ার অফ স্ট্রেট লাইন আরেক রকম, ব্যাস এই কটা করলেই হয়ে যাবে। আর ম্যাক্সিমাম টাইম এরকম টাইপেরই কোশ্চেন দেবে, যে একটা মিসিং আছে, যেটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে প্রকাশ করছে, এটা সার্কেলকে প্রকাশ করছে, তাহলে ল্যামডার মান বের করো, সি এর মান বের করো, এর মান বের করো, এই ধরনের জিনিসপত্র তোমাকে দেবে। বুঝতে পারলে কি বলবো, এই চ্যাপ্টার হচ্ছে এটা। আজকের ক্লাসে আর কিছু বেশি কিছু আমি আজকে করাবো না, প্রথম দিন আমি একটুখানি ভেবে রেখেছিলাম করালাম। তো নেক্সট ক্লাস, আচ্ছা তোমাদের কখন ক্লাস হলে সুবিধা হয় আমাকে একটু বলো তো। এই টাইমটা হলে ভালো হয়। এই টাইমটা হলে ভালো হয়, তাই তো? সন্ধ্যের হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যের সময় হলে ভালো হয়, 6টার পরে। 6টার পরে, তাই তো? আচ্ছা, তো হচ্ছে ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এখন আমাদের এই টাইমটা সন্ধ্যেবেলা 6টা, যে কোনো টাইম আমাদের নেক্সট ক্লাসটা আগে কবে আমাকে বলো দেখি, নেক্সট ক্লাস কবে করা যায়? শুক্রবারে কোন সময় কি আছে বলো? ফ্রাইডেতে, কালকে হবে না আমার, ফ্রাইডে একটা ক্লাস করবো আগে, তারপরে অন্য দিন একটা দেখবো, ফ্রাইডে ক্লাস করার পরে নেক্সট দিনের একবার শিডিউল ঠিক করে দেবো। ফ্রাইডে হচ্ছে তোমার ফ্রাইডে রাত্রেবেলা, রাত্রির 8টা থেকে অসুবিধা হবে? 8 PM, না ফ্রাইডে রাত 8টায় তাহলে ক্লাস করবো নেক্সট, না না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে শুক্রবারে রাত 8টায় আমরা করবো। এই দিনটা আমরা পুরো জিওমেট্রির ক্লাস 11টা একবার করে আমি ফুল রিভিশন করে দেবো, এবং তারপরে এর প্রথম থেকে শুরু করবো যতটা টাইম। বুঝতে পারলে কি বলবো? ঠিক আছে, ঠিক আছে। আজকে আমাকে, তোমরা তো যারা জয়েন আছো সবাই গ্রুপে জয়েন আছো, গ্রুপে আমাকে রিভিউ দিও, আর আমাকে হচ্ছে গিয়ে বাদ বাকিটা আমি তোমাদের সঙ্গে ওই গ্রুপে কথা বলে নেবো ফোনে, বেশ ঠিক আছে? চলো, আর কারোর কোনো মতামত থাকলে আমাকে জানাও তো দেখি, কি এটা করা যায় সেটা করা যায়, এটা করলে ভালো সেটা করলে ভালো, কারোর মতামত কি আছে জানাও দেখি, কোনো মতামত থাকলে। 11-12 এর ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে হচ্ছে গ্রাজুয়েশনের জিনিস নিয়ে শুরু করবো, এটা বলছো তাই তো? হ্যাঁ, সিলেবাসটা তো অনেকটাই বড়। একদম একদম, সিলেবাস অনেকটা বড়, এটা তো কোনো সন্দেহের ব্যাপারই নেই। সিলেবাস অনেকটা বড়, আমাদের শেষের দিকে যেতে হবে। তো 11-12 রেকর্ডেড, অনেকের ক্ষেত্রে কি বলতো সেটা করাই যায়, কিন্তু অনেকের ক্ষেত্রে না একদম বেসিকে প্রবলেম আছে, ঠিক আছে? 11-12 যারা অনেকদিন ধরে ছেড়ে আসে তাদের বেসিকে খুব প্রবলেম আছে, একবার করে আমি বলে ছেড়ে দিলে এবার তাদের কোশ্চেনগুলো না শুনলেও নয়। ঠিক আছে, অসুবিধা নেই, 11 নিয়ে বেশি টাইম কাটানো যাবে না, হয় রেকর্ডেড বা একটা ক্লাসের মধ্যে আমি 11 টোটাল কমপ্লিট করে দেবো জিওমেট্রি, চিন্তা নেই সেটা, যে একবারে সারাদিন ধরে বসে থাকা 11 নিয়ে 1 মাস ধরে, সেরকম হবে না। বুঝতে পারলে কি বললাম? আমাদের হাতে 2.5 মাস 3 মাস টাইম পাচ্ছি, ধরো ওই সেপ্টেম্বরের পরীক্ষা হতে হতে মিডিল বা লাস্টের দিকে যাবে। আর কারোর কিছু বলো? আর কিছু আছে মতামত কারো থাকলে জানো। ঠিক আছে, আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে এই নাম্বারে ফোন করে নিও, এই যে মানে কোনো কিছু ডিটেলস জানার থাকলে বা কিছু করার থাকলে, ঠিক আছে? আর আমি এই সেশনটা, এই যে আজকে যেটা করালাম, এটা আমি ইউটিউবে দিয়ে তোমাদের আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি,
তাহলে তোমরা ওখান থেকে পেয়ে যাবে। নেক্সট ক্লাস থেকে যখন শুরু হবে তখন সমস্তটাই অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা কিছু? এটা পিডিএফটা গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, পিডিএফ তো গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দেবো, পিডিএফ গ্রুপে দিয়ে দেবো। আর রেকর্ডিংটা আমি ইউটিউবে দিয়ে সেখান থেকে রেকর্ডিংটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি আজকের জন্য। নেক্সট ক্লাস থেকে সব অ্যাপের মধ্যে থাকবে। ঠিক আছে, ব্যাস ঠিক আছে, তাহলে লেফট হয়ে যাও। আজকে নেক্সট দিন হচ্ছে শুক্রবার ক্লাস হবে।